আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 24 ব্যাচের তোমরা যারা বিভিন্ন কারণে প্রিপারেশন কমপ্লিট করতে পারোনি, তোমাদের জন্য অদম্য আভাস আয়োজিত সকল বিষয়ের যে ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সের আজকে আরেকটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম ক্লাস। তোমরা যে যেখান থেকে দেখছো আমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের আইডি থেকে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলো না। অলরেডি আমরা দেখছি ফরহাদ খান আমাদেরকে দেখছে, তো ফরহাদ খানকে বলবো তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দাও। তোমার যত ফ্রেন্ড আছে কমেন্ট সেকশনে মেনশন করো। এই সময় আসলে শেয়ারের সময়, তুমি এই ক্লাসটি শেয়ার করার মাধ্যমে তোমার একটা ফ্রেন্ডকে উপকৃত করতে পারো এবং তোমার ফ্রেন্ড হয়তোবা এই ক্লাসের মাধ্যমে বেনিফিটেড হবে। আমরা কিন্তু শুধু ফ্রি ক্লাস দিচ্ছি এমন নয়, আমরা কিন্তু ফ্রি ক্লাসের পাশাপাশি মেন্টরশিপ আমাদের প্রত্যেক 50 জনের জন্য, প্রতি 50 জন স্টুডেন্টের জন্য একজন করে মেন্টর থাকছে পাবলিক ভার্সিটিতে পড়ে এমন কেউ, যে নিয়মিত খোঁজখবর রাখছে, স্টুডেন্টের সাথে কমিউনিকেট করছে। তো আশা করছি তোমরা আমাদের এই কোর্স থেকে এইচএসসিতে ভালো করার জন্য সর্বোচ্চ যে গাইডলাইন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোর্সের একটা স্পেশাল ফিচার হচ্ছে একদম অল্প সময়ে যারা প্রিপারেশনটা নিতে চাচ্ছে, বিভিন্ন কারণে যারা প্রিপারেশন আগে নিতে পারে নাই, তারা কিন্তু এই কোর্সের মাধ্যমে কামব্যাক দিতে পারবে। যারা একদম অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটি একটি বিশাল বড় ভূমিকা রাখবে তোমাদের জন্য। সো তোমরা দেরি করো না, যারা আমাদের সাথে জয়েন করেছো তোমরা তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, মেনশন করো, যার মাধ্যমে সবাই আজকে ক্লাসে জয়েন করতে পারবে। 60 দিনের স্টাডি প্ল্যান ছিল আমাদের, আমরা ওই স্টাডি প্ল্যানকে আরেকটু সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি 45 দিনে। তোমরা চাইলে 45 দিনে আমাদের স্টাডি প্ল্যানটা সবাই ফলো করতে পারো। যারা আজকে লাইভ ক্লাস করবে এবং লাইভ ক্লাস শেষে, ঠিক আছে, লাইভ ক্লাসে যারা অ্যাক্টিভ থাকবে সবাইকে আমরা 45 দিনের স্টাডি প্ল্যানটা ইনবক্সে দিয়ে দিব। তোমরা আমাদের পেজের ইনবক্স করতে ভুলে যেও না। যারা ক্লাসটি দেখছো, যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানাও কে কোত্থেকে দেখছো আমাদেরকে। এবং 45 দিনের যে স্টাডি প্ল্যান, এই স্টাডি প্ল্যান অনুসারে তুমি কিন্তু 45 দিনে খুব সুন্দরভাবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পারবে। তো এই জন্য আমরা বলবো তোমরা যারা যেখান থেকেই দেখছো আমাদের সাথে জয়েন করে ফেলো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, রাকিবুর রহমান বলছো আগের সব ক্লাসগুলো কোথায় পাবো? আমাদের ইউটিউব চ্যানেলে আগের সবগুলো ক্লাস পর্যায়ক্রমে দেয়া থাকবে, প্লেলিস্ট দেয়া থাকবে, তুমি যেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে। দিচ্ছি, তবে আপনি ফ্রন্টে চলে যান, সেট করে এনে সামনে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এইচএসসি যে আমাদের এইচএসসি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রাইট ফর্ম অফ ভার্বের প্রথম ক্লাস। এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ক্লাসে দ্রুত জয়েন করে ফেলো, আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু করবো। আরো কি ফার্স্ট ক্লাস হবে? আচ্ছা, বুঝি নাই। রাকিবুর রহমান, তুমি একটু ক্লিয়ারলি করবে, কারণ কমেন্টটা বুঝতে পারছি না। সাউন্ড অনেক কম, সাউন্ড ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ওয়েট করো, আশা করি সাউন্ডের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, একটু জোরে কথা বলে আশা করি বোঝা যাবে, সমস্যা হবে না। আচ্ছা, আমি সবাই একটু কমেন্টগুলো নিচ্ছি। তোমাদের যদি আর কারো কোনো প্রবলেম থাকে বলো। আর ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবো। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতো। এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দেব। ওকে, আচ্ছা, যে যেখান থেকে দেখছো দ্রুত জয়েন হয়ে যাও আমাদের সাথে। আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। এই ক্লাসটা আমরা
দ্রুততম সময়ের মধ্যে শুরু করে দিব। তোমরা যে যেখান থেকে দেখছো দ্রুত জয়েন করে ফেলো, ওকে? এবং তোমার ফ্রেন্ডদের মেনশন করো। ক্লাস শুরু করে ওয়েদার বেশি ভালো না, হ্যাঁ ঠিক বলছো, আমরা ক্লাসটা শুরু করবো। একটু ওয়েট করতেছি তোমাদের ফ্রেন্ডদের জন্য। অনেকেই অনেক সময় জানালো অনেক অ্যাটেন্ড করতে পারে না। আর আমাকে আসলে কম কিনা আমাকে একটু জানাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসসালামু আলাইকুম। যারা আমাদেরকে দেখছো একটু জানাবা সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড এবার ঠিক আছে, এবার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। তোমরা যারা শুনতে পাচ্ছ এবার কি সাউন্ড ঠিক আছে? এবার সাউন্ড ঠিক আছে কিনা আমাদের একটু দ্রুত। হ্যাঁ, ফরহাদ খান ঠিক আছে, রাকিবুর রহমান জি ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারি, ওকে? ঠিক আছে, রাকিবুর রহমান জি ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও, ওকে? আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দ্রুততম সময়ের মধ্যে জয়েন করে ফেলো, ফ্রেন্ডদের মেনশন করে দাও, ওকে? আচ্ছা দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এইচএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওকে? রাইট ফর্ম অফ ভার্ব এইচএসসি 2024, এইচএসসি 2025 যারা আছো সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক, হ্যাঁ? আচ্ছা প্রথম থেকে আমরা দেখো ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। একটু খেয়াল করো, আমরা প্রথম থেকে দেখা ট্রাই করি। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। একটু ধৈর্য ধরো, তোমরা একটা জিনিস একটু সেট আপ করে নেই। আচ্ছা এটার কার্সরটা কাজ দেখো আমরা এখানে আমরা ক্লাসটা এখনই শুরু করব। একটু ওয়েট করো, এটা নোটপ্যাডটা একটু ঠিক করে তারপরে তোমাদের ক্লাসের দিকে যাচ্ছি আমরা। আসতেছে না, জি আমরা হচ্ছে একটু তোমরা একটু ধৈর্য ধরো, আমরা একটু সেটিংটা করে নিচ্ছি। হ্যাঁ, আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করব, একটু ওয়েট করো। সোহেল বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু ধৈর্য ধরো, আমরা একটু সেটিংটা করে নিচ্ছি। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আমরা শুরু করে দিচ্ছি। হাবিবুর রহমান কমেন্ট করেছো যে রাইট ফ্রম ভার্বে কি একটা ক্লাসই হবে? আচ্ছা আমরা ট্রাই করব একটা ক্লাসেই আজকে শেষ করে দেওয়ার, আর বাকি কিছু থাকলে সেটা আরেকটা ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, ওকে? সমস্যা নেই। লাইভে আছে। কেটে দেন, এটা কেটে দেন।
এটা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে একটু আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা দেখো, ভাইয়া ম্যাক্সিমাম টাইমে কিছু কমন ওয়ার্ডস এর এক্সাম্পল দিয়ে দেখাবেন। আচ্ছা অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। তো আমরা আসলে ক্লাসটা শুরু করে দেখো, আমাদের ক্লাসটার বেসিকটা যেটা সেটা হচ্ছে, দেখো আমাদের ক্লাসটা আজকে হচ্ছে রাইট ফ্রম ভার্ব নিয়ে। আমরা প্রথমে বেসিকটা দেখি। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আর একটা সেন্টেন্সের ভার্বকে হার্ট বলা হয়। যে কোনো সেন্টেন্সের হার্ট বলা হয় কাকে? ভার্বকে। তো সেন্টেন্সে ভার্ব বিভিন্নভাবে বসতে পারে, সেন্টেন্সে ভার্ব বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। তবে রাইট ফ্রম ভার্বে তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি একজন এইচএসসি এক্সামিনি হিসেবে পরীক্ষার হলে ভালো করতে চাও রাইট ফর্ম ভার্বে, তোমাকে এই তিনটা জিনিস সম্পর্কে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে ভার্বের সঠিক গঠন অথবা রূপ। যে ভার্বের সঠিক গঠন অথবা রূপ, ভার্ব একটা ভার্ব কয়টা ফর্মে বসতে পারে এটা তোমাকে জানতে হবে। 2 নাম্বার তোমাকে জানতে হবে টেন্স। যখন তোমরা এসএসসি তে ছিলা, তোমাদের বক্স থেকে নিয়ে তারপরে আনসার করতে হতো, কিন্তু এইচএসসি তে কিন্তু বিষয়টা তেমন না। তোমার পাশে দেয়া থাকবে, সেখান থেকে নিয়ে তারপরে করতে হবে। অতএব তোমাকে টেন্স, স্যাররা কিন্তু তোমাদের টেন্সটা আইডেন্টিফাই করতে দেবে, তোমাকে টেন্স বুঝে তারপরে গ্রামারের সঠিক রুলস অ্যাপ্লাই করতে হবে। আর ফাইনালি যেটা জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আজকের ক্লাসে মূলত তোমাদেরকে পড়ানো হবে ভার্বের সঠিক গঠন অথবা রূপ। হ্যাঁ, মূলত টেন্স তোমরা পারো, টেন্সটা আমি পড়াবো না, তোমাদেরকে এই দুইটা জিনিস পড়ানো হবে। আজকের ক্লাসে পড়ানো হবে হচ্ছে ভার্বের সঠিক গঠন অথবা রূপ, আর দ্বিতীয় ক্লাসে পড়ানো হবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে এগ্রিমেন্ট। তো চলো আমরা দেখে নেই যে একটা ভার্বের কয়টা রূপ হতে পারে। ওকে, দেখো প্রথমে যদি আমি আলোচনা করি, দেখো এখানে একটা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে ডু। ওকে, দেখো এখানে একটা ভার্ব আছে, ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ডু। এই ডু ভার্বের সাথে মনে করো আমি এস অথবা ইএস যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল? ডাজ। যখন কোনো ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করা হয়, ওইটা সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়? সিঙ্গুলার ফর্ম। কি ফর্ম হয়ে যায়? সিঙ্গুলার ফর্ম। তো ভার্বের বেস ফর্মের সাথে যখন এস বা ইএস যুক্ত করা হয়, ওইটাকে ভার্বের সিঙ্গুলার ফর্ম বলা হয়। ভার্বের বেস ফর্ম এবং হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম, এই দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 বলে থাকি। কি বলে থাকি? V1। এটাকে আমরা কি বলবো? V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। এখন আমরা যদি অতীতকাল বর্ণনা করতে চাই, আমাদেরকে যে ফর্মটা ব্যবহার করতে হয়, যেমন ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। একটা ভার্ব দিয়ে ভার্বের 6টা ফর্ম তোমাদেরকে দেখানো হচ্ছে। ওকে, আচ্ছা, তো ভার্বের সেকেন্ড ফর্ম যেটা, ওইটাকে আমরা মানে পাস্ট ফর্ম বলে থাকি। ভার্বের পাস্ট ফর্মটাকে আমরা কি নামে চিনি? V2। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূলত প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়ে থাকে। এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় এবং হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, এটাকে আমরা চিনব হচ্ছে V3 নামে। ভার্বের বেস ফর্মের সাথে যদি তুমি আইএনজি যুক্ত করো, ওইটার নাম হয়ে যাবে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি কখন এটাকে জিরান্ড বলবো, কখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো? জিরান্ড তুমি তখনই বলবা, জিরান্ড হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে ওইটা নাউনের মতো কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখানে আরেকটা শর্ট টেকনিক হচ্ছে, ভার্বের সাথে কাজ করতেছে, এটা নাউনের মতো কাজ করতেছে না অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা চেনার আরেকটা উপায় হচ্ছে, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর ওটা দ্বারা একটা স্থির অবস্থাকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে নাউন। আর এটা দ্বারা যদি একটা চলমান অবস্থাকে বোঝায়, তখন সেটাকে আমরা ধরে নিব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝাইতে পারছি? আচ্ছা, আর ভার্বের বেস ফর্মের আগে যদি টু যুক্ত হয়, ওইটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্মের আগে যদি টু যুক্ত হয়, এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। ওকে, তাহলে একটা ভার্বের সর্বোচ্চ রূপ হতে পারে 6টা: বেস ফর্ম, সিঙ্গুলার ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ। যে কোনো ভার্ব যদি পরীক্ষা আসে, এই 6টা রূপই তোমার ব্যবহৃত হবে। হয় তোমাকে বেস ফর্ম বসাতে হবে, হয় তোমাকে ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে, হয় ভার্বের থার্ড ফর্ম বসাইতে হবে, অথবা ভার্বের সাথে আইএনজি অথবা 2+ ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। এই 6টা ফর্মের মধ্যেই তোমাকে পরীক্ষায় আনসার করতে হবে। এর বাইরে দুনিয়াতে ভার্বের আর কোনো ফর্ম নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, তো চলো এখন আমরা দেখব যে কখন ভার্বের বেস ফর্ম বসে। ওকে, প্রত্যেকটা ফর্ম আমরা নিয়ে আলোচনা করব, রুলস নিয়ে। ওকে, দেখো কখন আমরা ভার্বের বেস ফর্ম বসবে এটা নিয়ে আলোচনা করব। ভার্বের বেস ফর্মটাকে সংক্ষেপে আমি V0 দিলাম তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? কখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব? ভার্বের বেস ফর্ম ব্যবহার করার নিয়মটা হচ্ছে,
অ্যাক্টিভ ভয়েসে প্রথম শর্ত হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হইতে হবে। অ্যাক্টিভ ভয়েসে সকল প্রকার মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, লেট, নিড, ডেয়ার, বি টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ও টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি অ্যাক্টিভ ভয়েসে। আর এই সকল মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে তুমি বুঝবা কিভাবে, শূন্যস্থানের আগে যদি মডাল অক্সিলারি থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, ওই শূন্যস্থানে ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের কি বসবে? বেস ফর্ম বসবে। যেমন দেখো, উই মাস্ট কমপ্লিট দ্য প্রজেক্ট বাই দ্য ডেডলাইন। এই যে কমপ্লিট এই ভার্বটা পরীক্ষায় আসছে, মনে করো শূন্যস্থানের আগের মাস্ট, এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি। এই মাস্টটা কি? একটা মডাল অক্সিলারি। আর আমরা জানি কি মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই জন্য কমপ্লিটই হবে। দেখো এখানে ভার্বের আনসারটা কমপ্লিট। ওকে, বেস ফর্ম বসছে। দেখো আই উড রাদার ডাই দেন, দেখো উড রাদারের পরে শূন্যস্থান আসছে, ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে এখানে আনসারের কোনো পরিবর্তন হবে না, বেগটা কি হবে? বেগই হবে। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে আমরা রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2-তে আমরা কি বলা হচ্ছে দেখো, রুল নাম্বার 2-তে বলা হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড। এত মনে রাখার দরকার নাই, তোমরা সংক্ষেপে মনে রাখবা। ডু ডাজ ডিড এবং হচ্ছে ডোন্ট ডাজন্ট ডিডন্ট। শূন্যস্থানের আগে যদি তুমি দেখো ডু ডাজ ডিড আছে অথবা ডোন্ট ডাজন্ট ডিডন্ট আছে, চোখ কান বন্ধ করে সেখানে ভার্বের বেস ফর্ম বসাই দিবা। বুঝাইতে পারছি? শূন্যস্থানের আগে যদি ডু ডাজ ডিড থাকে অথবা ডোন্ট ডাজন্ট ডিডন্ট থাকে, ওইখানে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। ওকে, আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে রোল নাম্বার 3-তে। রোল নাম্বার 3টা একটু খেয়াল করো। কিছু কিছু বেয়ার ইনফিনিটিভ ভার্ব আছে। কি ভার্ব? বেয়ার ইনফিনিটিভ ভার্ব। এখন বেয়ার ইনফিনিটিভ ভার্ব কি, এটা নিয়ে যদি আলোচনা করতে যাই ক্লাস অনেক লেন্থি হয়ে যাবে। তোমরা জাস্ট এই যে 1 2 3 4 5 6 এই 6টা ভার্ব মুখস্থ করবা। ওকে, মেক, লেট, হেয়ার, ওয়াচ, সি, ইউজ টু, এই 6টা ভার্ব যদি শূন্যস্থানের আগে থাকে, ওই শূন্যস্থানে যে ভার্বটা তোমাদেরকে বসাতে বলা হবে পরীক্ষার হলে, ওইটা ভার্বের বেস ফর্ম থাকবে। দেখো এখানে একটা শর্ত তোমাকে মাথায় রাখতে হবে। এখানে মেক যে আছে, এটা মেক না থেকে কিন্তু মেইডও থাকতে পারতো। হেয়ার না থেকে হেয়ারের পাস্ট ফর্ম HEARD হার্ডও থাকতে পারতো। সি না থেকে স থাকতে পারতো। মূল কথা হচ্ছে এই ভার্বগুলা যে কোনো ভাবেই থাকুক না কেন, প্রেজেন্ট টেন্সে থাক আর পাস্ট টেন্সে থাক, এদের পরে যদি শূন্যস্থান আসে সেখানে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। কি বসাইতে হবে? বেস ফর্ম বসাইতে হবে। যেমন দেখো মেক হিম ফিনিশ, এই যে শূন্যস্থানের আগে মেক ছিল, এই জন্য এখানে উত্তর ফিনিশ আছে। আনসারে কি হবে? ফিনিশই হবে, কোনো প্রকার চেঞ্জ হবে না। শি লেট হিম, লেটস হিম হবে। এই যে লেটের পরে শূন্যস্থান আছে, এখানে ভার্বের বেস ফর্ম বসবে। তো মূল কথা হচ্ছে শূন্যস্থানের আগে যদি মেক, লেট, হেয়ার, ওয়াচ, সি, ইউজ টু এই মডেল এই বেয়ার ইনফিনিটিভ ভার্বগুলো থাকে, সেখানে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, ব্যতিক্রম হচ্ছে ইউজ টু। এই ইউজ টুটা হচ্ছে একটু সবার চাইতে ব্যতিক্রম। এই যে ইউজ টু, ওকে, এই ইউজ টুটা একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম আমরা একটু খেয়াল করি। ইউজ টু, এই যে 6 নম্বর উদাহরণটা একটু দেখো সবাই। উই ইউজ টু প্লে হাইড অ্যান্ড সিক, মানে লুকোচুরি খেলতে অভ্যস্ত ছিলাম। ইন দ্য ব্যাকয়ার্ড, মানে আমরা যখন ছোট ছিলাম আমরা লুকোচুরি খেলতে অভ্যস্ত ছিলাম। একটু খেয়াল করো তো, উই ইউজ টু, এই যে ইউজ টু এবং সাবজেক্ট, এটার মাঝখানে কি কোনো কিছু আছে? ইউজ টু এবং সাবজেক্টের মাঝে যদি কোনো প্রকার অক্সিলারি ভার্ব অথবা গেট না থাকে, ওইখানে ভার্বের বেস ফর্ম বসবে। তবে যদি দেখো সাবজেক্ট এবং ইউজ টু এই দুইটার মাঝখানে কোনো প্রকার বি ভার্ব কোনগুলা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, যদি কোনো প্রকার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে অথবা গেট থাকে, যেমন উই গেট ইউজ টু, দে গেট ইউজ টু, এরকম যদি থাকতো, তখন আর ভার্বের বেস ফর্ম বসতো না, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতো। তখন ভার্বের সাথে কি যুক্ত হইতো? আইএনজি যুক্ত হইতো। ঠিক আছে? তার মানে আমাদের নিয়মটা হচ্ছে ইউজ টু এবং কোনো বাক্যে কোনো শূন্যস্থানের আগে যদি ইউজ টু থাকে এবং ওই ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন বসবে ভার্বের বেস ফর্ম। আর ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে অথবা গেট থাকে, এই যে গেট, অথবা যদি গেট থাকে, তখন আমরা বসাবো হচ্ছে ভার্বের সাথে আইএনজি। কি বসাবো? ভার্বের সাথে আইএনজি। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্টে জানাবে, আবার বুঝাই দেবো। ওকে, এরপরে দেখো রুল নাম্বার 4। এখনো কিন্তু কোথায় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, আমরা ওই রুলসে আছে। যদি দেখো শূন্যস্থানের আগে উড দ্যাট প্লাস সাবজেক্ট আছে, যেমন দেখো প্রথম উদাহরণটা খেয়াল করো। উড দ্যাট আই টার্ন ব্যাক টাইম অ্যান্ড রিলিভ দোজ প্রিশিয়াস মোমেন্ট। এমন যদি হতো আমি যদি সময়কে ফিরিয়ে আনতে পারতাম এবং ওই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ফিরিয়ে আনতে পারতাম। একটু খেয়াল করো তো, উড দ্যাট আছে, শূন্যস্থানের আগে কি আছে? উড দ্যাট আছে এবং এরপর একটা সাবজেক্ট আছে। শূন্যস্থানের আগে যদি উড দ্যাট এবং সাবজেক্ট থাকে, ওইখানে ভার্বের বেস ফর্ম বসবে টার্ন। তবে এখানে কিন্তু আগের মতো ভার্বের বেস ফর্ম একা একা বসবে না, এখানে বসবে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। কি বসবে?
কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে উড দ্যাট আই কুড টার্ন ব্যাক টাইম। এই যে দেখো আনসার এখানে দেওয়া আছে, উড দ্যাট আই কুড টার্ন ব্যাক টাইম। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তার মানে সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে, উড দ্যাটের পরে আমাদের বসবে হচ্ছে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। কি বসবে? কুড প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এরপর রুলসটা দেখো। লিস্ট, লিস্ট মানে হচ্ছে নতুবা। লিস্টের বাংলা অর্থটা কি? নতুবা অথবা না হলে, নতুবা অথবা না হলে। লিস্ট মানে হচ্ছে নতুবা অথবা না হলে। লিস্টের কোনো দেখো যদি শূন্যস্থানের আগে যদি দেখো লিস্ট আছে, তখন সেখানে বসবে শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। কি বসবে? শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন দেখো, ওয়াক ফাস্ট লিস্ট ইউ মিস দ্য ট্রেন। শুধু মিস দ্য ট্রেন হবে না, উত্তরটা হবে ইউ শুড মিস দ্য ট্রেন অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন। বুঝতে পারছি? আচ্ছা, স্টাডি সিরিয়াসলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম অথবা ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। তার মানে লিস্টের পরে শূন্যস্থান থাকলে সেখানে শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাব আমাদের লাস্ট রুলসে, ভার্বের বেস ফর্মের লাস্ট রুলস, রুল নাম্বার 6। একটু খেয়াল করো, ভার্বের বেস ফর্মের লাস্ট রুলস, রুল নাম্বার 6। যদি দেখো কোনো বাক্যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে, বুঝছো? যদি দেখো কোনো বাক্যে কি আছে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের আগে একটা ভার্ব থাকবে। এই ভার্বটা হয় প্রেজেন্ট টেন্সে থাকবে নতুবা পাস্ট টেন্সে থাকবে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের আগের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তখন আমরা বসাবো ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম। আর সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের আগের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন আমরা বসাবো হচ্ছে কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো বিষয়টা? আমি কিন্তু আবার বলতেছি, একটু খেয়াল করো বোর্ডে। যদি দেখো কোনো বাক্যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে, এর আগে অবশ্যই একটা ভার্ব থাকবে। ওই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে বসাবো ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি ওই ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তখন বসাবো কুড অথবা মাইট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। নিচে দুইটা উদাহরণ আছে, উদাহরণ দুইটা তোমরা বাসায় দেখে নিও। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের বেস ফর্মের আলোচনা। এখন আমরা চলে যাব কখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। কখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। দেখো, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি কি? প্রথম শর্ত হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হতে হবে। কোন টেন্সে হতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ওই বাক্যের যে সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টটা তোমার থার্ড পারসন প্লাস হচ্ছে সিঙ্গুলার নাম্বার হইতে হবে। কি হইতে হবে? থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হইতে হবে। দেখো, আমি আবার বলে, যদি তুমি কোনো বাক্যে কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে চাও, তোমাকে দুইটা শর্ত ফলো করতে হবে। প্রথম শর্ত হচ্ছে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে, এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন প্লাস হচ্ছে সিঙ্গুলার নাম্বার হতে হবে। ওকে, আচ্ছা, আমরা দেখি একটু। যেমন দেখো, প্রথম উদাহরণটা একটু খেয়াল করো। প্রথম উদাহরণে কি বলা হয়েছে? দ্য ডগ বার্কস লাউডলি, মানে হচ্ছে কুকুরটা ঘেউ ঘেউ করছিল। এখন কুকুর তো অবশ্যই থার্ড পারসন, আর এখানে কুকুর আমি তুমি ছাড়া দুনিয়ায় যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। এখানে দ্য ডগ মানে একটা কুকুরের কথা বলা হয়েছে, ডগস বলে নাই, অনেকগুলো কুকুর বলে নাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে তোমাকে এস বাই এস, তার মানে উত্তর কি হবে? BARKS, বার্কস। বার্কস মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। এরপরে দেখো, শি টিচ ইংলিশ অ্যাট দ্য লোকাল স্কুল, সে একটা লোকাল স্কুলে ইংরেজি পড়ায়। এটা কি অতীতের কোনো ঘটনা না বর্তমানের ঘটনা? সে এখনো পড়ায়। তার মানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্ব আসছে শূন্যস্থানে। এখানে শূন্যস্থানে আমরা বসাবো এস বা ইএস। তাহলে কি হবে? শি টিচেস, কি হয়ে যাবে? টিচেস, শি টিচেস ইংলিশ। এখন আরেকটা রুলস আছে, দেখো সেটা কি? তুমি চিনবা কেমনে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে? কোনো সেন্টেন্সে যদি কিছু অ্যাডভার্ব লাইক ডেইলি, জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, এভরি, অফেন, সামটাইমস, এই অ্যাডভার্বগুলো যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা নোট খেয়াল করো। মনে করো একটা ভার্ব আমি লিখছিলাম গো, এটা শেষে যুক্ত করছি ইএস, আবার লিখলাম রিড, এটা শেষে যুক্ত করলাম এস। তোমার মনে এখন প্রশ্ন আসবে, ভাই একটা শেষে যুক্ত করতেছেন ইএস আর একটা শেষে এস, এ কেমন বেইমানি, কখন ইএস বসবে কখন এস বসবে? এটা আমরা দেখি। যদি কোনো ভার্বের শেষ লেটার এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স, জেড থাকে, তাহলে ওই ভার্বের শেষে আমাদেরকে যুক্ত করতে হবে ইএস। তার মানে যদি কোনো ভার্বের শেষ লেটার হয় এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স, জেড, ওই ভার্বের শেষে আমাদের ইএস যুক্ত করতে হবে। আর কোনো ভার্ব যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং এর আগের লেটারটা যদি কনসোনেন্ট থাকে, তখন এই ওয়াইটা হয়ে যাবে আই, আর শেষে বসবে ইএস। বুঝতে পারছি? ওয়াইটা কি হয়ে যাবে?
আই হয়ে যাবে এবং শেষে কি বসবে ইএস বসবে, ঠিক আছে। আর এই দুইটা নিয়ম ছাড়া বাকি যত নিয়ম আছে সবার শেষে এস বসবে, সবার শেষে কি বসবে এস বসবে, বুঝছো বিষয়টা? এই দুইটা নিয়ম ছাড়া বাকি যত নিয়ম আছে সবার শেষে কি বসবে এস বসবে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো তো, আমি একটু বোঝা ট্রাই করি তোমরা আসলে ক্লাসে রেসপন্স করতেছো কিনা। কে কোথা থেকে দেখতেছো একটু রেসপন্স করো, ওকে? আচ্ছা, এবং ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আমরা এখন দেখব হচ্ছে কখন আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, কখন আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ওকে, দেখো কোন সেন্টেন্সে যদি অ্যাগো, ওয়ান্স, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লং সিন্স, ওয়ান ডে, ইন দোজ ডেজ, এই যদি শব্দগুলো তোমরা কোনো বাক্যে পাও তখন সেখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। কি বসবে? ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন দেখো, আই ফিনিশ রিডিং দ্য বুক ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে, গতকাল বিকেলে যেহেতু শেষ করছো, ইয়েস্টারডে তো এখানেও ছিল, তাই না? এই যে ইয়েস্টারডে ছিল, এই শব্দগুলো কোনো বাক্যে দেখলেই সেখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ওকে, আচ্ছা, বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখে নিও। ওকে, আচ্ছা, এরপরে চলে যাব রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2টা দেখো, যদি কোনো বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে হচ্ছে ফ্যান্সি, উইশ, এই যদি শব্দগুলো বা এই ফ্রেজগুলো যদি কোনো বাক্যে পাও এবং দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি দেখো একটা সাবজেক্ট আছে তখন সেখানে বসবে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি দেখো সাবজেক্ট নাই, সাবজেক্ট যদি না থাকে তখন বসবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, বসবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছি? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন বসবে ভার্বের পাস্ট ফর্ম, আর ইট ইজ টাইম এবং হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন দেখো, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ছিল, ওই যে সাবমিটের পাস্ট ফর্ম হচ্ছে সাবমিটেড বসছে। আবার একটু খেয়াল করো, আই উইশ, এটার পরে সাবজেক্ট ছিল, গেটের পাস্ট ফর্ম গট বসছে। কিন্তু একটু এই যে নোটটা খেয়াল করো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকলে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। বুঝছো বিষয়টা? আবার একটু খেয়াল করো, যদি ইট ইজ টাইম না থেকে যদি থাকে ইট ওয়াজ হাই টাইম, তখন তুমি কি করবা? যদি ইট ওয়াজ হাই টাইম থাকে তখন আমাদের পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, তার মানে হ্যাড প্লাস V3 ব্যবহার করতে হবে। হ্যাড প্লাস কি ব্যবহার করতে হবে? V3 ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, সাভার থেকে, কুষ্টিয়া থেকে, ধন্যবাদ। এটা তোমাদের লাগবে না, স্কিপ করে গেলাম। হ্যাঁ, এরপরে রুল নাম্বার 3 দেখো। রুল নাম্বার 3টা দেখো, কোনো বাক্য যদি as soon as দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? as soon as দ্বারা শুরু হয়, তখন আমরা ওই বাক্যে যতগুলো শূন্যস্থান থাকবে প্রতিটা শূন্যস্থানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। প্রতিটা শূন্যস্থানে ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? পাস্ট ফর্ম ব্যবহার করব। কোনো বাক্য যদি as soon as দ্বারা শুরু হয়, এই যে দেখো এই বাক্যটা as soon as দ্বারা শুরু হয়েছে, এই বাক্যটা as soon as দ্বারা শুরু হয়েছে, তাহলে ওই বাক্যে যতগুলো ভার্ব থাকবে প্রত্যেকটা ভার্বে পাস্ট ফর্ম হবে। আমি কিন্তু বারবার বলতেছি, বাক্য শুরু হইতে হবে, বাক্যের মধ্যে as soon as থাকলেই কিন্তু হবে না, বাক্যের শুরুতে থাকতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে লাস্ট রুলস। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্মের লাস্ট রুলস। যদি দেখো কোনো বাক্যে as if, as though অথবা since আছে, as if, as though অথবা since আছে, কোনো বাক্যে যদি as if, as though অথবা since থাকে, এর আগের অংশটা যদি প্রেজেন্ট হয় পরের অংশটা হবে পাস্ট, আর as if, as though এবং since এর আগের অংশটা যদি পাস্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আই মিন হ্যাড প্লাস V3। কি হবে? হ্যাড প্লাস V3। বুঝতে পারছি? আচ্ছা, আমি আবার বলতেছি, কোন বাক্যে যদি as if, as though অথবা since থাকে, এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হবে পাস্ট টেন্স, আর আগে যদি পাস্ট টেন্স থাকে পরে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল, তার মানে কি হবে? হ্যাড প্লাস V3। কি হবে? হ্যাড প্লাস V3। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী রুলসে। ওকে, যেহেতু তোমাদের সময় অনেক কম এজন্য আমরা দ্রুত রিভাইজ করতেছি, আর তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আমাদের 45 দিনের যে প্ল্যান, ঠিক আছে? সামনে তো বেশি সময় নেই। এই 45 দিনের প্ল্যানের মধ্যে তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি ফুল কোর্স কভার করা হবে একদম ফ্রিতে, এবং অবশ্যই সলভিং ক্লাস থাকবে। ফাইনালি অনলাইনে একটা তোমাদের ক্লাস পরীক্ষাও নেওয়া হবে। বুঝতে পারছি? ফাইনাল একটা এক্সাম নেওয়া হবে তোমাদের অ্যাসেস করার জন্য, তোমাদের মূল্যায়ন করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে দেখো কখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কখন ব্যবহার করব? দেখো, কোন সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, জাস্ট, রিসেন্টলি, লেটলি, এভার, স্টিল
এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো সেই সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসে। কি বসে? V3 বসে। তার মানে কোনো বাক্যে যদি অলরেডি, ইয়েট, জাস্ট, রিসেন্টলি, লেটলি, এভার, স্টিল এই অ্যাডভার্বগুলো থাকে, সেখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো। যেমন দেখো, আই হ্যাভ সি হিম জাস্ট নাও, এই যে হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম, সি এর পাস্ট ফর্ম কি? সিন। আই হ্যাভ সিন হিম জাস্ট নাও, এখানে কি ছিল? জাস্ট অথবা জাস্ট নাও ছিল। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপরে চলে যায় হচ্ছে রুল নাম্বার 2। কোনো বাক্যে যদি দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে শূন্যস্থানের আগে, শূন্যস্থানের আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গট, বি, টু বি, বিং এই শব্দগুলো যদি শূন্যস্থানের আগে থাকে, তখন সেখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? থার্ড ফর্ম বসবে। যেমন দেখো, আই হ্যাড কমপ্লিট মাই হোমওয়ার্ক, শূন্যস্থানের আগে হ্যাড আছে, তার মানে এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ, শূন্যস্থানের আগে হ্যাজ আছে, তার মানে এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম, শূন্যস্থানের পরে হ্যাভিং থাকলে ভার্বের থার্ড ফর্ম, শূন্যস্থানের আগে যদি বি থাকে ভার্বের থার্ড ফর্ম, শূন্যস্থানের আগে যদি গট থাকে সেখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে থার্ড রুলস। থার্ড রুলসটা আমরা একটু দেখে নিই। থার্ড রুলসটা দেখো কি বলা হচ্ছে, প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসে। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম বসে। প্যাসিভ ভয়েস তোমাকে চিনতে হবে। এইজন্য প্যাসিভ ভয়েস চিনার দেখো দুটো উপায় আছে বলছে। আমি তোমাকে বললাম যে ভাই প্যাসিভ ভয়েসে তুমি থার্ড ফর্ম বসাতে, আমি যদি ঠিক চিনোই না প্যাসিভ ভয়েস কাকে বলে, তুমি কি আসলে আনসার করতে পারবে সঠিকভাবে? দেখো, তো প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসে, এটা চেনার উপায় কি? সাবজেক্ট বাক্যের শেষে প্রিপোজিশন বাই, টু এই ধরনের যে প্রিপোজিশনগুলো আছে এগুলো দ্বারা যুক্ত থাকবে, অথবা সাবজেক্ট ওই বাক্যে অনুপস্থিত থাকবে অথবা উজ্জ্ব থাকবে। কি থাকবে? অনুপস্থিত থাকবে অথবা উজ্জ্ব থাকবে। বুঝতে পারছি? প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে সাবজেক্ট বা কর্তা বাক্যের শেষে প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকবে, অথবা সাবজেক্ট বাক্যের শেষে কি থাকবে? অনুপস্থিত থাকবে। গট ইট? এরপর দেখো, যেমন দেখো, দ্য ফ্লাওয়ার ওয়াজ গিফট বাই ফারহান, ফ্লাওয়ারটা গিফট করছে ফারহান, যে কর্তা সে হচ্ছে বাই দ্বারা বাক্যের সাথে যুক্ত হবে, তার মানে এখানে পাবে থার্ড ফর্ম বসবে, গিফট থেকে গিফট হয়ে গেল। দ্য শিপ ওয়াজ বার্ন, মনে করো জাহাজটা কি পড়ানো হয়েছে, জাহাজটা কে পড়েছে? কেউ না কেউ তো পড়েছে, সে তো বাক্যে উপস্থিত নাই, তার মানে সে বাক্যে অনুপস্থিত আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস, এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভার্বের থার্ড ফর্ম যখন আমরা কোনো প্যাসিভ ভয়েসে বসাবো, অক্সিলারি ভার্ব যদি দেয়া থাকে তাহলে তো ডাইরেক্ট সরাসরি থার্ড ফর্ম বসাই দিব। যদি অক্সিলারি ভার্ব না থাকে, আগে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে ওই রিলেটেড, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া ভয়েস ক্লিয়ার না? দেখো তো এখন ক্লিয়ার কিনা? হ্যালো, দেখো এখন ক্লিয়ার কিনা? আমাকে একটু জানাও। হ্যাঁ, আশা করি তো ক্লিয়ার থাকার কথা। ভয়েস ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে কখন আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। কখন আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। ওকে, ভার্বের সাথে আইএনজি ব্যবহার এই রুলসটা পড়লে পরে মোটামুটি তোমাদের রাইট ফর্ম ভার্বের মেজর রুলসগুলো পড়া হয়ে যাবে। তারপরে হচ্ছে ভালো আউটপুট দেওয়ার জন্য আরো কিছু অ্যাডভান্স রুলস করতে হবে। আগে বেসিকটা শেষ করো, বেসিকটা ক্লিয়ার করে দেখবা তুমি যদি প্র্যাকটিস করো বাসায়, এমনিতেই তুমি ভালো একটা আউটপুট দিতে পারো। ওকে, আচ্ছা দেখো, কখন আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। প্রথম কথা হচ্ছে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে। তুমি চিনবা কিভাবে কন্টিনিউয়াস টেন্স? কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে দেখবা am, is, are, was, were এই অক্সিলারি ভার্বগুলো, আই মিন এই ভার্বগুলো দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে যদি বি ভার্ব am, is, are, was, were এগুলো যদি দেওয়া থাকে, তখন সেটাকে আমরা ধরে নিব কন্টিনিউয়াস টেন্স। কি ধরে নিব? কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। আচ্ছা, আমি একটু চেক করতেছি, অনেকে বলতেছে যে সাউন্ড প্রবলেম, একটু দেখছি। হ্যাঁ, দেখা যাক সাউন্ড প্রবলেম কিনা। আসলে এটা হচ্ছে বাইরের ইকো আসতেছে, তো এই জন্য হয়তো বাইরের ইকোর জন্য হচ্ছে। হ্যাঁ, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, তারপরে আমি আবার বলছি, দেখো সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে। আর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে যদি am, is, are, was, were থাকে, তখন সেখানে কন্টিনিউয়াস টেন্স হয়। এছাড়াও কোনো বাক্যে যদি নাও, ডে বাই ডে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্র্যাজুয়ালি এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, সেখানে ভার্বের সাথে আমরা কি ব্যবহার করব? আইএনজি ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা,
এরপর রুল নাম্বার 2 দেখো, টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসে। যেমন দেখো আই ফিল রিল্যাক্স আফটার, আফটার একটা প্রিপজিশন না, এই প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসতেছে? আইএনজি বসতেছে। এই প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসতেছে? আইএনজি। আমি প্রথম শর্ত কি বলছি? টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। রিপিট এগেইন, রুল নাম্বার 2, টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। বাকি কোন কোন প্রিপজিশনগুলো পরীক্ষায় বেশি আসে? যেমন হচ্ছে বাই, উইদাউট, হ্যাঁ, ফর, অফ, ফ্রম, হ্যাঁ, এই প্রিপজিশনগুলোকে বেশি আসতে দেখা যায়। বুঝছো বিষয়টা? যে এই সকল প্রিপজিশনের পরে যখন দেখবা শূন্যস্থান সেখানে ভার্বের সাথে আইএনজি বসবে। বাই ভার্ব ফেজেন, ইয়াসিন আর ভার্ব, না ভাই ভাত খাই নাই পাঠায় দাও। দেখো বা কিছু কিছু টু আছে, সেই টু গুলা কি দেখো, কিছু কিছু টু আছে, সেই টু গুলা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফর, টু গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকাস্টম টু, প্রেফার টু, রেফার টু, সাবজেক্ট টু, কমিটেড টু, হ্যাঁ। এদের পরে যদি শূন্যস্থান দেখো, ওই টু এর পরে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বলবো। যেমন দেখো উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, এই যে শূন্যস্থানে উইথ এ ভিউ টু আছে, টু কিন্তু একা একা নেই, যেহেতু উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বলবো। সি থেকে সিন হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী রুলসে জাম্প করব। আমাদের পরবর্তী রুলসটা কি? দেখো কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। সেই ফ্রেজগুলো কি? কান্ট হেল্প, কুডন্ট হেল্প, কুড ইউ মাইন্ড, আর হচ্ছে ফিল লাইক। এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। আই রিপিট এগেইন, এই ভার্বগুলোর পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, যেমন দেখো কান্ট হেল্প লাভ অ্যাবাউট দ্য জোক, মানে আমরা এই জোকটা শুনে কতটুকু শুনে না হেসে পারলাম না। এই শূন্যস্থানের আগে কান্ট হেল্প ছিল, এজন্য এই ভার্বের সাথে আমরা যুক্ত করে দিব হচ্ছে আইএনজি। কি যুক্ত করে দিব? আইএনজি। ওকে, আচ্ছা, ভয়েস প্রবলেম, অভিমানিমন। এখন দেখো তো ক্লিয়ার কিনা? আশা করি এখন ক্লিয়ার থাকার কথা, হ্যাঁ। এখন দেখো তো ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো, যখন শূন্যস্থানের আগে কান্ট হেল্প, কুডন্ট হেল্প, উড ইউ মাইন্ড, ফিল লাইক থাকবে, তখন সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। ওকে, আচ্ছা, সামনের দিকে আগাই। রুল নাম্বার 4 দেখো, রুল নাম্বার 4, সিম্পল সেন্টেন্সে যদি দেখো দুইটা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? যদি দেখো কোন সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, যদি প্রথম ভার্ব দ্বারা কর্তার কাজের কোনো উদ্দেশ্য না বোঝায় তাহলে বসাবো ভার্বের সাথে আইএনজি। আর যদি কর্তার কাজের উদ্দেশ্য বোঝায় তাহলে বসাবা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস ভার্বের বেস ফ্রম। যেমন দুইটা উদাহরণ দেখো তাহলে বুঝবা। আই স হিম, এই যে স একটা ভার্ব, এটা হচ্ছে 1 নাম্বার ভার্ব, আর প্লে এটা হচ্ছে 2 নাম্বার ভার্ব। এই বাক্যে ভার্ব আছে দুইটা। প্রথম ভার্বটা একটু দেখো তো, আই স হিম প্লে ইন দ্য ফিল্ড, আমি তাকে দেখলাম সে মাঠে খেলতেছে। এখানে তোমার কোনো উদ্দেশ্য আছে? যখন কোনো বাক্যে দুইটা ভার্ব থাকবে, প্রথম ভার্ব দ্বারা যখন কাজের কোনো উদ্দেশ্য না বোঝাবে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে আই স হিম প্লেইং ইন দ্য ফিল্ড। আর যদি কর্তার কোনো উদ্দেশ্য থাকে তখন বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন দেখো আই ফোনড হিম ইনফর্ম দ্য নিউজ, আই ফোনড হিম ইনফর্ম দ্য নিউজ, আমি তাকে ফোন করেছিলাম। কেন করেছিলাম একটু প্রশ্ন করো তো? নিউজটা জানানোর জন্য। যেহেতু আমার উদ্দেশ্য আছে এই জন্য উত্তর হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু ইনফর্ম। কি হবে? টু ইনফর্ম। লাস্ট রুলস দেখো 5, রুল নাম্বার 5, সেটা হচ্ছে কোন বাক্যে যদি দেখো হোয়াইল, শূন্যস্থানের আগে যদি হোয়াইল থাকে, চোখ কান বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। শূন্যস্থানের আগে যদি হোয়াইল থাকে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি। আর যদি দেখো শূন্যস্থানের আগে হোয়াইল আছে, হোয়াইলের সাথে আবার সাবজেক্টও আছে, তখন বসাবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে হোয়াইল থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, এটা শিওর। হয় একা হবে, নাইলে হচ্ছে সাথে কারো নিয়ে বসবে। যদি হোয়াইল একা থাকে তাহলে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি, আর হোয়াইলের সাথে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমাদের লাস্ট রুলস, ইনফিনিটিভের রুলস। দেখো কখন আমরা ভার্বের সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, অলরেডি পড়াই ফেলছি, জাস্ট একটু রিভিশন দিব, একটু খেয়াল করো। দেখো কোন সেন্টেন্সের শুরুতে একদম সাবজেক্ট হিসেবে যদি কোনো সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব দেওয়া থাকে বাক্যের শুরুতে, তখন সেখানে তোমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারো। হয় ব্যবহার করবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা ব্যবহার করবা ভার্বের সাথে আইএনজি, দুইটাই সঠিক। তার মানে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান দেওয়া থাকে, হয় সেটা জিরান্ড হবে, নতুবা সেটা কি হবে, ওই যে ইয়া হয়ে যাবে, হয় সেটা জিরান্ড হবে, নতুবা হয়ে যাবে ইনফিনিটিভ। কি হবে? ইনফিনিটিভ হবে। বাক্যের শুরুতে যদি শূন্যস্থান দেওয়া থাকে, হয় সেটা হবে জিরান্ড, অথবা সেটা কি হবে, ইনফিনিটিভ। হয় ভার্বের সাথে আইএনজি বসবে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আর রুল নাম্বার 2টা দেখো, মাত্রই তোমাদের পড়াইছি। কোনো বাক্যে যদি দুইটা ভার্ব থাকে এবং প্রথম ভার্ব দ্বারা যদি কর্তার কোনো উদ্দেশ্য থাকে কাজের, তখন সেখানে বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে?
এই ছিল হচ্ছে তোমাদের আলোচনা। তোমরা রুলসগুলো আশা করে বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো প্রবলেম থাকে, এখানে যতগুলো রুলস আছে এই রুলসের বাইরে একটা কোয়েশ্চেনও তোমাদের এইচএসসিতে হবে না। বুঝাতে পারছি? একটা কোয়েশ্চেনও এই রুলসের বাইরে হবে না। তোমরা যদি রুলসগুলো ভালোভাবে বুঝো এবং হচ্ছে সেটা ভালোভাবে অ্যানালাইজ করো এবং বোর্ড কোয়েশ্চেনের সাথে সেটাকে ম্যাচ করে যদি বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তুমি ফুল মার্ক গেইন করতে পারবা। বুঝাতে পারছি? আচ্ছা, তো ইনশাল্লাহ আগামী দিন আমাদের যেটা পড়ানো হবে, রাইট ফ্রম ভার্বের কিছু অ্যাডভান্স রুলস পড়ানো হবে, প্লাস হচ্ছে আমাদের টার্গেট থাকবে আরেকটা। সেই টার্গেটটা হচ্ছে রাইট ফ্রম ভার্বে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওই টপিকটাও আমরা আগামী দিন দেখাই দেবো। তো আগামী দিন রাইট ফ্রম ভার্বের সেকেন্ড ক্লাস থাকবে। সেই ক্লাসে আমাদের মূল উদ্দেশ্য হবে রাইট ফ্রম ভার্বের অ্যাডভান্স রুলস এবং হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বোঝা। তাহলে তুমি একটা ফুল প্যাকেজ পেয়ে যাবা রাইট ফ্রম ভার্বের উপরে। এবং তুমি যদি বুঝে শুনে ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ রাইট ফ্রম ভার্বে তুমি 5-এ 5 পাবা, একটা মার্কও তোমার বাইরে যাবে না। আর আজকে যে রুলসগুলো পড়াইছি, তোমার রাইট ফ্রম ভার্বের 90% এটার উপর ডিপেন্ড করে, বাকি 10% অ্যাকুরেসি নির্ভর করবে আগামী ক্লাসের উপরে। বুঝতে পারছি? তো 100% যদি রাইট ফ্রম ভার্ব থেকে অর্জন করতে চাও, অবশ্যই তোমাকে ক্লাসগুলো করতে হবে, হ্যাঁ। এবং বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আজকে যে নোটগুলো দেওয়া আছে এগুলো তোমরা সবাই পড়ে নেবা এবং এখানে একদম গুছায়া বলা আছে কখন ভার্বের বেস ফর্ম বসবে, কখন ভার্বের সাথে এস বা ইএস বসবে, কখন ভার্বের সেকেন্ড ফর্ম, কখন থার্ড ফর্ম, কখন ভার্বের সাথে আইএনজি, কখন 2+ ভার্বের বেস ফর্ম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অদম্য আভাসের সাথে যুক্ত থাকো। আমাদের যে 45 দিনের কোর্স, তোমাদের ফ্রি প্রিমিয়াম কোর্স, এই ফ্রি প্রিমিয়াম কোর্সের সাথে যুক্ত থাকো, হ্যাঁ। আর যারা যারা চাচ্ছ যে একটা গুছানো সিলেবাস করে দেওয়ার জন্য, রুটিন করে দেওয়ার জন্য, তোমরা অদম্য আভাসের পেজে মেসেজ করবে, সেখান থেকে তোমাদের সিলেবাসটা গুছিয়ে দেওয়া হবে, হ্যাঁ। এবং একটা স্টাডি প্ল্যান তোমাদেরকে দেওয়া হবে। অবশ্যই প্রত্যেকের নিজস্ব স্টাডি প্ল্যান থাকে, তবে অদম্য আভাসের প্ল্যানটা দেখলে তোমার নিজের রুটিন করতে সুবিধা হবে, তুমি কিভাবে পড়বা। সামনের যে দিনগুলো আছে, আমরা জানি সামনের মাসের 30 তারিখ থেকে আমাদের পরীক্ষা, মাঝখানে আবার ঈদ আছে, তো একটা ক্রুশাল মোমেন্টের মধ্যে তোমরা আসো, হ্যাঁ। এই সময়টাকে কিভাবে কাজে লাগাবা সেটা দিক নির্দেশনামূলক যে গাইডলাইনটা 45 দিনের জন্য সাজানো হয়েছে সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।